সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আজ পড়ব প্রফুল্ল রায়ের গল্প জন্মদাতা। গল্পটা যদি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট এবং লাইক আমাকে নতুন গল্প শোনাতে আরও উৎসাহ দেয়। শুরু করছি জন্মদাতা। সবে অঘ্রাণের শুরু, এরই মধ্যে তেজি উত্তুরে হাওয়া চরাচরের উপর দিয়ে উল্টোপাল্টা ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। বাতাসে ইদানিং ছুরির ধার। শীতটা এবছর বেশ জাঁকিয়ে পড়বে মনে হয়। এখন দুপুর, সূর্য খাড়া মাথার উপর উঠে এসেছে, কিন্তু রোদে না আছে তাত না জেল্লা। ন্যাড়মেরে বর্ণহীন দিনের ভীরু আলো কুঁকড়ে পড়ে আছে চারপাশে। মহকুমা শহর থেকে মাইল তিনেক দূরে মজা নদীর বাঁধানো ঘাটটির দিকে এবার তাকানো যেতে পারে। একেবারে উঁচুতে অনেকটা জায়গা জুড়ে চাতাল। সেটার দুধারে স্নানার্থীদের বসার জন্য একদা পাকাপোক্ত ব্যবস্থা ছিল, কিন্তু একদিকে সিমেন্টের বেঞ্চ কবেই ভেঙে চুরে ধসে গেছে। বাকিটা অবশ্য এখনো টিকে আছে, তবে সেটার গায়ে অগুন্তি ফাটল। এইসব ফাটলে কয়েক পুরুষ ধরে চন্দ্রবোড়াদের বারবারন্ত সংসার। পরম শান্তিতে তারা ওখানে বাস করে আসছে। চাতাল থেকে মোট 18টি সিঁড়ি নিচে নেমে গেছে। সবগুলোই ভাঙাচোরা, প্লাস্টার খসে হাড় পাঁজরা বেরিয়ে পড়েছে। শেষ ধাপটার তলায় মজা নদীর স্থির জল। 90 বছর আগে জনৈক যজ্ঞনাথ কুণ্ডু বহু জনহিতায় এই ঘাট বাঁধিয়ে দিয়েছিল, হয়তো পুণ্যলাভের কারণে কিংবা নিজের নাম অক্ষয় করে রাখার তাড়নায়। চাতালের মাঝখানে গাঁথা শ্বেত পাথরের ফলকে তার নাম এবং ঘাট প্রতিষ্ঠার সন তারিখ অস্পষ্ট হয়ে এলেও একটু আধটু পড়া যায়। তবে আর কিছুদিন বাদে লোকজনের পায়ের ঘষায় যজ্ঞনাথ পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যাবে। তার অমরত্বের আয়ু বড়জোর 91 বা 92 বছর। চাতালের একমাত্র বেঞ্চে হাঁটুর ওপর থুতনি রেখে নিঝুম বসে আছে বিষ্টুপদ। আশেপাশে ফাটলের ভেতর কয়েক ডজন বিষাক্ত চন্দ্রবোড়া। সাপেদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। 50-এর কাছাকাছি বয়স বিষ্টুপদর। ঘাড় পর্যন্ত নেমে এসেছে রুক্ষ জট পাকানো চুল, মুখ ভর্তি খাপচা খাপচা দাড়ি। গায়ের রং পোড়া তামাটে, খসখসে খই ওরা চামড়া। মোটা মোটা হাড়ের ফ্রেমে তার ঢ্যাঙা মজবুত শরীর, লম্বাটে চোয়ারে মুখ। কপালে গালে হাতে উরুতে অজস্র কাটা ছিঁড়ার দাগ। চোখের তলায় 3 পোঁচ গাঢ় কালি। হনু দুটো মাংস ফুঁড়ে গজালের মতো বেরিয়ে এসেছে। এসব তার বেপরোয়া জীবনযাপনের পাকা ছাপ। মানুষটা যে সহজ নয় এক নজরেই টের পাওয়া যায়। ঘোলাটে চোখে সামনের দিকে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে বিষ্টুপদ। হাজামজা নদীর ঠিক মাঝখানে বছর ধরে চড়া পড়েছে। চড়ার বালি আঘ্রাণের মরা রোদে চিকচিক করে। এধারে ওধারে 2-4টে খড়বোঝাই নৌকো এবং চড়ার মাথায় পাতি বকের ঝাঁক ছাড়া আর কিছু নেই। অনেক দূরে নদীর ওপারে গাছগাছালির ঝাপসা লাইন ফুঁড়ে ইট খোলার চিমনি। তার মুখ থেকে গল গল করে ধোঁয়া বেরিয়ে বাতাসে বিষ ছড়াচ্ছে। বিষ্টুপদর ডান পাশে 50 গজ তফাতে এ অঞ্চলের প্রাচীন শ্মশান। সেখানে বিশাল বট ডালপালা ছড়িয়ে মাটিতে ঝুড়ি নামিয়ে বুঝিবা ইতিহাসের আদি যুগ থেকে দাঁড়িয়ে আছে। তার তলায় ভগাডোমের কোমর বাঁকা ধসে পড়া টালির চালের ঘর। ঘরটা এখন বন্ধ। দরজায় শেকল তুলে ভগা কোথায় উধাও হয়েছে কে জানে। বটগাছের মাথায় শকুন উঠছে।
মাঝে মাঝে তাদের কর্কশ তীক্ষ্ণ চিৎকার বাতাসে করাত চালিয়ে যাচ্ছে। এই আওয়াজটুকু ছাড়া অগাধ নৈশব্দে ডুবে আছে চারিদিক। কত বছর ধরে ভগা ওই শ্মশান আগলে পড়ে আছে, আর বিষ্ণুপদ যজ্ঞনাথ কুণ্ডুর ঘাট দখল করে রেখেছে তারা নিজেরাই জানে না। ভগার সর্বক্ষণের সঙ্গী কয়েকশো শকুন, বিষ্ণুপদর সঙ্গী ডজন ডজন চন্দ্রবোড়া। এই প্রাণীগুলির সঙ্গে তাদের দীর্ঘকালের সহাবস্থান। ঘাটের পেছন দিকে কাঁচা রাস্তা, তারপর থেকে ধু ধু কাঁকুড়ে মাঠ। রাস্তাটা মাঠ চিরে মহকুমা শহরের দিকে চলে গেছে। মরা নদীর স্তব্ধ জল, বালির চড়া, বক, শকুন, মহাশ্মশান, চন্দ্রবোড়া, ফাঁকা পড়ো মাঠ আর অসীম নির্জনতার মধ্যে মনুষ্যজাতির একমাত্র প্রতিনিধি বিষ্ণুপদ। ভগাকে বাদ দিলে সে ছাড়া এই মুহূর্তে এখানে আর কাউকেই মানাতো না। বাইরে থেকে ধরা না গেলেও বিষ্ণুপদ আজ ভীষণ উতলা। তার বুকের ভেতর অনেকক্ষণ ধরে শাবল চালিয়ে কারা যেন পাঁজরা টাঁজরা চুরমার করে দিচ্ছে। শুনশান নদী তীরে এত বিশুদ্ধ বাতাস, তবু তার শ্বাস আটকে আসতে থাকে। বিষ্ণুপদর এই কষ্ট এবং অস্থিরতার কারণ দুটো। এক, আজ কদিন ধরে একটা মরাও শ্মশানে আসেনি। যতদূর মনে আছে, দিন তিনেক আগে মহকুমা শহরের নামকরা কবিরাজ অঘোর চক্রবর্তীকে পুড়িয়ে গিয়েছিল তার মধ্যবয়সী 3 ছেলে। তারপর শ্মশানে আর চিতা জ্বলেনি। শ্মশানে চিতা জ্বলার উপর তার আর ভগার মরা বাঁচা জড়িয়ে আছে। মরা পোড়ালে তবেই কিছু মজুরি পায় ভগা। তারপর মৃতের ছেলেরা প্রেতের উদ্দেশ্যে পিণ্ড দিতে ঘাটে আসে। পিণ্ডদানের আয়োজন করে দিয়ে বিষ্ণুপদ পায় নগদ টাকা এবং কিছু আতপ চাল। চালটা তার প্রাপ্য নয়, কিন্তু পুরোহিতের সঙ্গে গোপন ব্যবস্থা করে ওটা পেয়ে আসছে বিষ্ণুপদ। নদীর ঘাটে শ্রাদ্ধ কমই হয়ে থাকে। কেউ মা বাপের কাজে নম নম করে সারতে চাইলে এখানে আসে। তখনও 5-10টা টাকা জুটে যায়। সে সঙ্গে আনাজপাতি, চাল ডাল, কিছু ফলমূল। তাছাড়া ঘাট কামানো, পিতৃপুরুষের বাৎসরিক, এসব থেকেও কিছু না কিছু রোজগার আছে। আগে ভালোই আয় হতো বিষ্ণুপদর। রোজই 2-4টে পিণ্ডদান বাঁধা ছিল, আর মাঝে মধ্যে শ্রাদ্ধ এবং বাৎসরিক ক্রিয়াকর্ম। কিন্তু মাস 6 হলো এই অঞ্চলে মৃত্যুহার হঠাৎ বেজায় কমে গেছে। আগের দিনে যেখানে 3-4টে মরা শ্মশানে আসতো, এখন সেখানে রোজ চিতা জ্বলে না। কিন্তু এক নাগারে 3 দিন মরা আসেনি, এমন ঘটনা এই প্রথম ঘটল। অথচ মানুষ না মরলে বিষ্ণুপদ বাঁচে কি করে? লোকজনের পরমায়ু বাড়া মানে তার আয়ু ক্ষয়। তার রোজগারের ওপর 4-4টে পেটের অন্ন নির্ভর করছে। সে ছাড়া রয়েছে আমোদিনী এবং তাদের 2টো ছেলে মেয়ে। 4 জনের ভাত কাপড় জোগাতে এমনিতেই কাল ঘাম ছুটে যায়, তার ওপর 3 দিন মরা আসছে না। এসব নিয়ে কদিন ধরে উৎকণ্ঠায় এবং দুর্ভাবনায় মাথার শির ছিঁড়ে যাচ্ছিল বিষ্ণুপদর। তার উপর কিছুক্ষণ আগে একজন খবর দিয়ে গিয়েছিল, দিন কয়েক আগে তার বাবা মারা গেছে। প্রথমটা এই মৃত্যু সংবাদ বিষ্ণুপদর মাথায় ঢোকেনি। যে লোকটা, অর্থাৎ ধনঞ্জয়, খবর দিতে এসেছিল তাকেও চিনতে পারেনি সে। ধনঞ্জয় সম্পর্কে তার জ্ঞাতি কাকা, বাবার কিরকম যেন ভাই। 150 মাইল দূরে বর্ধমানের এক ছোট শহরে যে পাপের মৃত্যু হয়েছে, তার মুখ বিষ্ণুপদর স্মৃতি থেকে প্রায় ঝাপসা হয়ে গেছে। 15-20 বছরের ভেতর নিজের জন্মদাতার কথা আদৌ কখনো ভেবেছে কিনা তার মনে পড়ে না। কোনো সম্ভাবনা নেই। তবু বাবা যদি এই মুহূর্তে মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ায়,
সে চিনতে পারবে কিনা সন্দেহ। হাঁপানির রোগী বুড়ো ধনঞ্জয় যে ট্রেনে, বাসে, সাইকেল রিকশায় এবং পায়ে হেঁটে 150 মাইল পাড়ি দিয়ে এই মজা নদীর ঘাটে তাকে খুঁজে বের করে দুঃসংবাদটা দিতে এসেছিল, এতে তার এতটুকু স্বার্থ নেই। সে চায় বাপের বিষয় সম্পত্তির ভাগ বিষ্টুপদ পাক। যাবার সময় সৎ পরামর্শ দিয়ে গেছে, আজই যেন সে বাড়ি চলে যায় এবং চুলচেরা হিসেব করে নিজের অংশ বুঝে নেয়। দেরি করলে সমস্ত কিছুই তার ভাইদের গর্ভে ঢুকে যাবে, তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। আপাত চোখে এটা ধনঞ্জয়ের নিঃস্বার্থ পরোপকার মনে হবে, কিন্তু এর ভেতর সূক্ষ্ম একটা মার প্যাঁচ থাকলেও থাকতে পারে। বিষ্টুপদদের ভাইয়ে ভাইয়ে তুমুল অশান্তি হোক, হয়তো এটাই তার কাম্য। ধনঞ্জয় লোকটা যে যথেষ্ট প্যাঁচুয়া বিষ্টুপদর হঠাৎ মনে পড়ে গিয়েছিল, কিন্তু এই ষড়যন্ত্রকারী ক্যাঁটি কাকাটির এত দূর ছুটে আসার কূট উদ্দেশ্য তার মাথায় এতটুকু দাগ কাটেনি। বাপের মরার খবরে বিষ্টুপদর প্রাথমিক প্রতিক্রিয়া যৎসামান্য। এই পৃথিবীতে আকছাড় মানুষ মরছে, এও যেন সেই রকমই একটা মৃত্যু যার সঙ্গে বিষ্টুপদর বিন্দুমাত্র যোগ নেই। পুরোপুরি সম্পর্কহীন এই মৃত্যুর খবর তাকে গোড়ায় অভিভূত বা বিচলিত করতে পারেনি। যে উদাসীনতা নিয়ে লোকে বহুকাল আগের চেনা কোনো মানুষের মৃত্যু সংবাদ শোনে, ঠিক সেইভাবেই ধনঞ্জয়ের কথা শুনে গেছে সে। বিষ্টুপদ তার অতীতকে পুরোপুরি মুছে দিয়ে বহুকাল আগে এখানে চলে এসেছিল। তারপর একটা দিনের জন্য পেছন ফিরে তাকায়নি। দিবারাত্রি 4টে পেটের অন্ন চিন্তা ছাড়া আর কিছু ভাবতে পারে না সে। প্রচুর পরামর্শ এবং সদুপোষ দিয়ে ধনঞ্জয় চলে গেছে খানিকক্ষণ আগে। তারপর নিজের বাপের নয়, অঘোর চক্রবর্তীর মৃত্যুর ভাবনাটাই বিষ্টুপদকে ব্যাকুল করে রাখে। কেননা কবিরাজ মারা গেছে 3 দিন আগে, আজ তার ছেলেদের চতুর্থীর পিণ্ড দেবার কথা। এতটা বেলা হয়ে গেল, অথচ তারা কেউ ঘাটে আসছে না। নদীর পাড়ে না এসে চক্রবর্তীর ছেলেরা যদি বাড়ির কাছে কোনো পুকুরের ধারে বসে পিণ্ডদানের কাজটি চুকিয়ে ফেলে, তাহলে নগদ 10-12টা টাকা আর কিলোখানেক চাল পাওয়ার আশা নেই। এদিকে বিষ্টুপদর ঘরে আজ না আছে 2 পয়সা, না 1 দানা চাল। নদীর ঘাট থেকে কিছু না নিয়ে গেলে উনুন ধরবে না। অবশ্য প্রবল দুশ্চিন্তার মধ্যেও অঘোর চক্রবর্তীর পুরুত নিবারণ ভট্টাচার্যের উপর বিষ্টুপদর অগাধ ভরসা। লোকটা তার উপর প্রথম আলাপের দিন থেকেই যথেষ্ট সদয়। বুঝিয়ে সুঝিয়ে নিবারণ নিশ্চয়ই শেষ পর্যন্ত কবিরাজের ছেলেদের নদীর ঘাটে নিয়ে আসতে চেষ্টা করবে, যদি না অন্য কোনো রকম বাগড়া পড়ে। এই সব দুর্ভাবনার চাপ সত্ত্বেও কখন যে বিষ্টুপদ অন্যমনস্ক হয়ে পড়েছিল নিজেই জানে না। যে নিরাসক্তি নিয়ে ধনঞ্জয়ের মুখে বাপের মৃত্যু সংবাদ শুনেছিল, সেটা আর বজায় থাকছিল না। বুকের ভেতর চিনচিনে চাপা একটা কষ্ট টের পেতে শুরু করেছিল সে। যে বাপের সঙ্গে 25 বছর আগে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে এসেছে, যার মুখ স্মৃতিতে প্রায় ঝাপসা, তার জন্য এরকম কষ্টের সঙ্গত কোনো কারণ খুঁজে পায় না বিষ্টুপদ। এই জনহীন নদী তীরে অঘ্রাণের নিঝুম দুপুরে চারিদিক জুড়ে যখন অগাধ শূন্যতা, বিষ্টুপদর শ্বাস আটকে আসতে থাকে। বিষ্টে, হ্যাঁ রে বিষ্টে, আছিস? দূর থেকে আচমকা চেনা গলা ভেসে আসে। সঙ্গে সঙ্গে বিষ্টুপদ স্নায়ুতে বৈদ্যুতিক ক্রিয়া ঘটে যায়। চমকে মুখ ফেরাতেই সে দেখতে পায় ঘাটের ওপাশের কাঁচা রাস্তার পরপর 4টে সাইকেল রিক্সা কখন যেন এসে দাঁড়িয়েছে। প্রথম রিক্সা থেকে সবার আগে নেমে আসে নিবারণ ভট্টাচার্য। পেছনে রিক্সাগুলো থেকে একে একে অঘোর চক্রবর্তীর 3 ছেলে এবং ওদের 2জন বয়স্ক আত্মীয়।
এদের সবাইকেই চেনে বিষ্ণুপদ, কারণ তার মতো অঘর চক্রবর্তীরাও 3 মাইল দূরের মহকুমা শহরটির বাসিন্দা। ছোট জায়গায় সবাই সবার চেনা। বিষ্ণুপদ দ্রুত রিক্সাগুলোর কাছে দৌড়ে যায়। নিবারণ ভট্টাচার্যের বয়স 70-72। বয়সের চাপে শরীর তেউড়ে গেছে, গায়ে শ্বাস বলে কিছু নেই। পিঠ বেঁকে যাওয়ায় খানিকটা কুঁজো দেখায়, নাক হুবহু টিয়া পাখির ঠোঁট, আর সেটার আগায় নিকেলের ফ্রেমে গোল বাইপোখাল চশমা ঝুলছে। একদা নিবারণের গায়ের রং ছিল টকটকে, রোদে পুড়ে জলে ভিজে রংটা জ্বলে গেছে। চামড়া কুঁচকে জালি জালি, গাল দুটো ভাঙা, চুল বেশিরভাগই সাদা হয়ে গেছে। মাথার পেছন দিকে মোটা টিকিতে ফুল গোঁজা, পরনে গরদের আধময়লা ধুতি, তার উপর এন্ডির চাদর। চাদরে ফাঁক দিয়ে সাদা ধবধবে পৈতা বেরিয়ে এসেছে, পায়ে খড়ম। এই পোশাকে শীত গ্রীষ্ম 12 মাস ভট্টাচার্যকে দেখা যায়। যে নিষ্ঠাবান পুরুষ শ্রেণীটি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিবারণ তার শেষ প্রতিনিধি। অঘর চক্রবর্তীর 3 ছেলের বয়স 40 থেকে 50-এর মধ্যে। 3জনই বাপের সুসন্তান। বড়টি বিষ্ণুপদরই সমবয়সী হবে, মহকুমা শহরের কলেজে পড়ায়। মেজটি ম্যাজিস্ট্রেট, ছোটটিও বড় সরকারি চাকুরে। সুখে থাকা সম্ভ্রান্ত চেহারা তাদের। 3জনেরই গুরুদশার সাজ, কোমরে কম্বলের আসন গোঁজা। নিবারণ তাড়া দিয়ে বলে, মালপত্রগুলো নামিয়ে আন বৃষ্টে, হাত চালিয়ে তাড়াতাড়ি পিণ্ডের জোগাড় করে ফেল। রিকশায় বড় বড় 3-4টে কাপড়ের ব্যাগ, নানা জিনিসে ঠাসা। উৎকৃষ্ট গোবিন্দভোগ আতপ, তিল, কলা, মধু, ঘি, দই, পেতলের ক্যানে কাঁচা দুধ, ফুল ফল, দূর্বা, গঙ্গাজল, সন্দেশের প্যাকেট ইত্যাদি। ব্যাগগুলো হাতে ঝুলিয়ে বড় বড় পা ফেলে ঘাটের দিকে এগিয়ে যায় বিষ্ণুপদ। তার পাশাপাশি হাঁটতে থাকে নিবারণ। অঘর চক্রবর্তীর ছেলে এবং আত্মীয়রা খানিকটা পেছনে রয়েছে। বিষ্ণুপদ বলে, বেলা দুপুর হয়ে গেল, ভাবলাম আপনারা বুঝি আর এলেন না, ওদিকে কোথাও কাজকর্ম সেরে নিয়েছেন। নিবারণ চাপা গলায় বলে, তুই 2 পয়সা পাবি, আর আমি না এসে পারি? সব জোগাড় যন্তর করে বেরুতে বেরুতে এরা এত দেরি করে ফেললে যে কি বলবো। বিষ্ণুপদ উত্তর দেয় না। নিবারণ ফের বলে, অঘর কবরেজ খুব পয়সাওয়ালা লোক, জানিস তো? বিষ্ণুপদ ঘাড় হেরিয়ে বলে, জানি। ছেলেরাও বড় বড় কাজ করে, দেদার রোজগার। ওদের দিয়ে 2.5 কিলো গোবিন্দভোগ আতপ কিনিয়েছি, কলা 24টা, ঘি, মধু, দুধ, দইও অনেকটা করে। চোখের কোণ দিয়ে ইঙ্গিত করে নিবারণ বলতে থাকে, পিণ্ডদানে এত সব দরকার হয় না, কেন কিনিয়েছি বুঝতে পেরেছিস কি না? বিষ্ণুপদ উত্তর দেয় না, ঘাড় ফিরিয়ে নিবারণের দিকে একবার তাকায় শুধু। তার চোখে মুখে অসীম কৃতজ্ঞতা। বিষ্ণুপদর কাছে কোনো প্রত্যাশা নেই নিবারণের। দুজনের জীবনযাপনের পদ্ধতি আলাদা, কোনো দিক থেকেই তাদের মেলে না। তবু লোকটা অযাচিত সাহায্য করে আসছে। নিবারণ উপকার না করলে বিষ্ণুপদদের উপোস করে মরতে হতো। নিবারণ এবার বলে, ওদের বলেছি তোকে 25 টাকা মজুরি দিতে হবে। এত টাকা আগে আর কেউ কখনো দেয়নি বিষ্ণুপদকে। সংশয়ের সুরে সে জিজ্ঞেস করে, দেবে? নিশ্চয়ই দেবে, ওদের অত টাকা বাপের পিণ্ডি দিতে এসে হাত টান করলে নিন্দে হবে না? নিবারণ ফিসফিস করে নাগারে বলে যায়, ওদের বোঝালাম বাপের আত্মার শান্তির জন্যে সবাইকে তুষ্ট করা দরকার। ছেলেগুলোর বড় মন, এক কথাই রাজি হয়ে গেল। ওরা হাত খুলে না দিলে আমাদের চলে কি করে? বোঝা গেল শুধু বিষ্ণুপদর জন্যই নয়, নিজের জন্যও ভালো রকম প্রণামের ব্যবস্থা করেছে নিবারণ।
ওরা ঘাটে এসে গিয়েছিল। নিবারণ বলে, তাড়াতাড়ি বেদিটা করে দে, আমরা কিন্তু দেরি করব না, 3 মাইল ঠেঙিয়ে আবার বাড়ি ফিরতে হবে। ভারী ব্যাগগুলো চাতালে নামিয়ে রাখতে রাখতে বিষ্ণুপদ শশব্যস্তে বলে, এক্ষুনি করে দিচ্ছি। এরপর তার হাতে পায়ে বিদ্যুৎ খেলতে থাকে। ঘাটের এক কোণে একটা ঝাঁটা, চটের টুকরো এবং প্লাস্টিকের পুরনো বালতি সারাক্ষণ মজুদ থাকে। অস্বাভাবিক তৎপরতায় প্রথমে ঝাঁট দিয়ে চাতালটা সাফ করেই সে বালতি বোঝাই করে নদী থেকে জল এবং হাতে কাদার তাল নিয়ে আসে। ধুয়ে চট দিয়ে মুছে চাতালটা তকতকে করে তোলে। তারপর কাদার তাল দিয়ে 1.5 ফুট চওড়া, 1.5 ফুট লম্বা এবং 6 ইঞ্চি পুরু একটা নিখুঁত বেদি তৈরি করে ফেলে। এসব করতে মিনিট 15 বেশি সময় লাগে না বিষ্ণুপদর, কেননা দীর্ঘকাল ধরে বেদি বানাতে বানাতে এর টেকনিক্যাল ব্যাপারটা এমনই রপ্ত করে ফেলেছে সে, চোখ বুজে বানালেও বেদির কোথাও এতটুকু উঁচু নিচু থাকবে না। অঘোর চক্রবর্তীর 3 ছেলে এবং বয়স্ক আত্মীয় 2জন একধারে দাঁড়িয়ে আছে। বেদি তৈরি হয়ে যাওয়ার পর নিবারণ অঘোরের ছেলেদের স্নান করে আসতে বলে। ছেলেরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আসন পেতে বসে ব্যাগ থেকে কলাপাতার বান্ডিল, প্রদীপ, চাল, তিল, ফুল, দূর্বা, কলার ছড়া, সন্দেশ, কোষাকুষি, কুশ ইত্যাদি বের করে সাজিয়ে রাখতে রাখতে নিবারণ বলে, প্রদীপটা জেলে দে বিষ্টে। পেতলের ঝকঝকে পঞ্চমুখী প্রদীপে তেল ঢেলে তুলোর সলতে পাকিয়ে জেলে দেয় বিষ্ণুপদ। সঙ্গে করে পেতলের 2টো ঘড়া নিয়ে এসেছিল অঘোরের ছেলেরা। সে 2টো দেখে নিবারণ বলে, চক্রবর্তী মশাইয়ের ছেলেদের ঘড়া দিয়ে আয়, জল ভরে আনতে বলবি, ফিরে এসে কলাপাতাগুলো ধুয়ে দিবি। চুপচাপ ঘড়া এবং নিজের বালতি নিয়ে নদীতে নেমে যায় বিষ্ণুপদ এবং প্রায় তক্ষুনি তত্তর করে উপরে উঠে এসে প্রায় যান্ত্রিক নিয়মে কলা এবং কলাপাতা পরিষ্কার করে ধুয়ে একধারে গুছিয়ে রাখে। এদিকে নিবারণের ব্যস্ততা বেড়ে গেছে। গামছা 8 ভাঁজ করে মাথায় চাপিয়ে সে কোষাকুষি সাজিয়ে নেয়, কুশ পাকিয়ে আংটি তৈরি করে, ফুল দূর্বা গোছগাছ করে রাখে। সঙ্গে করে গঙ্গা জলের বোতল নিয়ে এসেছিল। বোতলটা খুলে হাতের তেলোয় জল ঢেলে পিণ্ডের যাবতীয় উপকরণের ওপর ছিটিয়ে ছিটিয়ে পবিত্র করে নেয়। বিড়বিড় করে চাপা গলায় মন্ত্র পড়তে থাকে, অপবিত্র পবিত্র বা। দমকা উত্তরে হাওয়ায় প্রদীপের আলো নিভু নিভু হয়ে আসতে থাকে। ইশারায় বিষ্ণুপদকে সিমেন্টের বেঞ্চের গা ঘেঁষে প্রদীপটা রাখতে বলে নিবারণ, তাতে বাতাসের ঝাপটা লাগবে না। অঘোর চক্রবর্তীর ছেলেরা স্নান সেরে উঠে আসে। বড় ছেলে অভিজিৎ পিণ্ডদানের অধিকারী, ভেজা কাপড়েই তাকে কাজটা করতে হবে। নিবারণ বলে, বসে পড়ো বাবা। কম্বলের আসন বিছিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসে অভিজিৎ। অন্য 2 ছেলে মনোজিৎ এবং সুরজিৎ ইচ্ছা করলে গায়ের কাপড় শুকিয়ে পরে নিতে পারত, কিন্তু তারাও ভেজা কাপড়েই আসন পেতে বড় ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ে। তাদের 2 মধ্যবয়সী আত্মীয় আর এক ধারে বসে পড়েছে। এখন আর কিছু করার নেই বিষ্ণুপদর। চাতাল থেকে 1 ধাপ নিচে নেমে সে চুপচাপ বসে থাকে, তার চোখ নিবারণদের দিকে। কয়েক বছরে এই নদীর ঘাটে কত যে পিণ্ডদান, মাতৃ বা পিতৃশ্রাদ্ধের আয়োজন বিষ্ণুপদকে করে দিতে হয়েছে তার হিসেব নেই। এসব তাকে আদৌ বিচলিত করে না। কটা টাকা, কিছু ফল এবং চাল জোটানো ছাড়া এই অনুষ্ঠানগুলির সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক নেই। অসীম উদাসীনতায় সে শুধু দেখে যায়। এদিকে নিবারণ কলকাতায় পুরো 2.5 কিলো গোবিন্দভোগ চাল ঢেলে ফেলেছে। তার উপর মধু, ঘি, দই, দুধ, তিল ইত্যাদি খানিকটা করে ছড়িয়ে দেয়। বাকিটা শিশি বা পাত্রে পড়ে থাকে। তারপর খোসা ছাড়িয়ে ডজন খানেক মর্তমান কলা সেগুলোর পাশে গুছিয়ে রাখতে রাখতে অভিজিৎকে বলে,
সব ভালো করে মেখে গোল গোল দলা পাকিয়ে ফেলো বাবা। বাকি 12টা কলায় হাত দেয় না, সেগুলো আস্তই থাকে। তিল কলাটলা দিয়ে চাল মাখা এবং ডেলা পাকানো হয়ে গেলে নিবারণ বলে, হাত ধুয়ে নাও। মনোজিৎ একটা ঘড়া থেকে দাদার হাতে জল ঢেলে দেয়। এবার নিবারণের কথা মতো মাটির বেদিতে আঙুল বসিয়ে বসিয়ে কটা গর্ত করে ফেলে অভিজিৎ। তারপর ফের হাত ধুয়ে আঙুলে কুশের আংটি পরে নেয়। কিছুক্ষণ আগে যান্ত্রিক নিয়মে বিষ্ণুপদ যখন অঘোর চক্রবর্তীর পিণ্ডদানের ব্যবস্থা করে দিচ্ছিল, তখন নিজের বাবার মৃত্যু সংবাদ তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আবার পুরনো কষ্ট এবং বিষাদ তার মধ্যে ফিরে আসে। অভিজিৎ পিণ্ডের যে 2.5 কিলো সুগন্ধি আতপ দলা পাকিয়ে রেখেছে, তার সবটাই পেয়ে যাবে বিষ্ণুপদ। শুধু চালটা ভালো করে ধুয়ে ঘি, কলা, তিল ইত্যাদি ছাড়িয়ে নিতে হবে। অন্তত 3-4টে পেটের চিন্তা থেকে সে পুরোপুরি মুক্ত। এর ভেতর 2-1টা মরা কি আর শ্মশানে আসবে না? নিশ্চয়ই আসবে। মানুষ এখনো অমর হয়ে যায়নি। 3 দিন বাদে কাউকে না কাউকে পিণ্ড দিতে বা আদ্যশ্রাদ্ধ করতে নদীর ঘাটে ছুটে আসতেই হবে। এটাই জাগতিক নিয়ম। কিন্তু এসব কিছুই ভাবছিল না বিষ্ণুপদ। ঘাটের সিঁড়িতে বসে পলকহীন তাকিয়ে আছে অভিজিতের দিকে। সে শুনছে অভিজিৎ খুবই বিদ্বান, বয়সও হয়েছে কম না, চুলের অনেকটাই সাদা হয়ে গেছে। মানুষের মৃত্যু অবধারিত এবং মা বাবা চিরদিন থাকে না, ইত্যাকার সমস্ত কিছু জানা সত্ত্বেও এই জ্ঞানী অভিজ্ঞ মানুষটি পিতৃশোকে ভয়ানক কাতর হয়ে পড়েছে। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরতে থাকে। নিবারণ ভট্টাচার্য টেনে টেনে সুরেলা গলায় মন্ত্র পড়ে যাচ্ছে, নম মধু, নম মধু, নম মধু, শাণ্ডিল্য গোত্রস্য প্রেতস্য অঘোর চক্রবর্তী দেব শর্মণ এতদ প্রথম পিণ্ডং পুরকম। নিবারণের সঙ্গে কাঁপা কাঁপা ভারী গলায় অভিজিৎ বলে যাচ্ছে, নম মধু, নম মধু, নম মধু। মন্ত্রপাঠের একটানা শব্দ উত্তরে বাতাসে ভর করে ওধারের ধুধু মাঠ আর এপাশের মজা নদী নির্জন শ্মশানের ওপর দিয়ে দূর দিগন্তে ছড়িয়ে পড়ে। অঘ্রাণের স্তব্ধ দুপুর ক্রমশ শোকাতুর এবং ভয়াক্রান্ত হয়ে উঠতে থাকে। অভিজিৎদের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর ভাঙচুর শুরু হয়ে যায় বিষ্ণুপদর। স্মৃতিতে ঝাপসা হয়ে আসা বাবার মুখ অদৃশ্য কোনো সিনেমার পর্দায় ফুটে উঠতে থাকে। 25 বছর আগে সকল অর্থেই বিষ্ণুপদ ছিল কুলাঙ্গার। যেমন বেপরোয়া তেমনি সৃষ্টি ছাড়া। ভালো বংশের ছেলে হয়েও প্রচণ্ড নেশা ভাঙ করত, নজর ছিল খারাপ দিকে। মেয়ে মানুষের ব্যাপারে কত কেলেঙ্কারি এবং ঝঞ্ঝাট সে বাঁধিয়েছে তার হিসেব নেই। এই নিয়ে রোজ অশান্তি। কিন্তু যেদিন বিষ্ণুপদ জানালো বেশ্যার মেয়ে আমোদিনীকে বিয়ে করবে, সেদিন বাবা তাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেয়, জানিয়ে দেয় সে ত্যায্য পুত্র, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। বিষ্ণুপদর গোঁ ছিল মারাত্মক। বাপের শাসানি সত্ত্বেও আমোদিনীকে সে ছাড়েনি। তাকে সঙ্গে নিয়েই বর্ধমান থেকে চলে আসে। এখানে ওখানে 12 ঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত এই মফস্বল শহরে এসে ঠেকেছে। এর মধ্যে 2টো ছেলে মেয়েও হয়ে গেছে তাদের। আমোদিনীর মধ্যে অগ্নিকাণ্ড ঘটাবার মতো বারুদ যেমন রয়েছে, তেমনি বিষ্ণুপদর মতো দুর্ধর্ষ একটা পুরুষকে জুড়িয়ে ফেলার ক্ষমতাও। এই 50 বছর বয়সে বিষ্ণুপদকে পোষ মানিয়ে একটা গৃহপালিত দায়িত্ববান জীব বানিয়ে ফেলেছে সে। তাছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তে এখন তার ভাটার টান। 25 বছর আগে বর্ধমানে তাদের সেই বাড়ি, বাবা মা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন সবার মুখ এখন দেখতে পাচ্ছে বিষ্ণুপদ। বিশেষ করে
বাবার মুখটা ক্রমশ বড় হতে হতে সমস্ত চরাচরকে যেন ক্রমশ ঢেকে দিচ্ছে। বর্ধমানের জীবনটা যেন এই জন্মের নয়, বহু হাজার বছর আগের কোনো এক পূর্ব জন্মের ব্যাপার। জাতিস্বর হয়ে বিষ্ণুপদ বুঝিরা তখনকার দৃশ্যাবলী দেখছিল। অস্পষ্টভাবে তার কানে মন্ত্রপাঠ ভেসে আসতে থাকে। নম শ্মশানর দগ্ধ হসি পরিত্যক্ত হসি বান্ধব্যই ইদং নিরমিদং ক্ষীরং স্নানাত্তা পিতা সুখী ভব। নম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ইদং নিরমিদং। ঝাপসা চোখে অভিজিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বিষ্ণুপদর মনে পড়ে যায় 3 দিন আগে তার বাবার মৃত্যু হয়েছে। বড় ছেলে হিসেবে অভিজিতের মতো সেও পিণ্ডদান এবং শ্রাদ্ধের অধিকারী। যেহেতু সে ত্যায্য পুত্র, নিশ্চয়ই তার পরের ভাই আজ বাবার পিণ্ডদান করছে। সেই শ্বাসকষ্টটা বেড়েই চলে বিষ্ণুপদর। বাবার মৃত্যুর খবরটা পাওয়ার আগে পর্যন্ত তার কথা 25 বছরে কবার ভেবেছে বিষ্ণুপদর মনে পড়ে না। তার ধারণা ছিল যাবতীয় সম্পর্ক ছিঁড়ে খুঁড়ে সে বাড়ি থেকে চলে এসেছে। কিন্তু অভিজিৎকে যত দেখছে, নিবারণের মন্ত্র যত কানে আসছে, ততই মনে হচ্ছে তা অসম্ভব। তার মধ্যে কোথায় যেন অদৃশ্য একটা শিকড় থেকেই গিয়েছিল, সেটা উপড়ে ফেলা যায়নি। নিবারণ ভট্টাচার্য এক নাগাড়ে মন্ত্রপাঠ করেই চলেছে, আর তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে অভিজিতের গলায়। ইদং নিরমিদং ক্ষীরং স্নানাত্তা পিতা সুখী ভব। মন্ত্রের এই শ্লোকগুলি সবই বিষ্ণুপদর জানা। বছরের পর বছর শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে। শুধু তাই না, শ্রাদ্ধে পিণ্ডদানে বা বাৎসরিক কাজে কি কি করতে হয় চোখ বুজে সে বলে দিতে পারে। অঘ্রাণের সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশের দিকে খানিকটা নেমে গেছে। উত্তরে হাওয়ার জোর আরও বাড়ছে। দূরে শ্মশানের প্রাচীন বট গাছটার মাথায় শকুনদের তীক্ষ্ণ চিৎকার শোনা যায়। কদিন মরা দেখতে না পেয়ে তারা অস্থির হয়ে উঠছে। এদিকে আসনে বসে পিণ্ডদানের কাজ শেষ করে ফেলেছে অভিজিৎ। নিবারণ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, এবার কলাপাতায় বাকি পিণ্ডটা নিয়ে আমার সঙ্গে এসো, কাককে উৎসর্গ করতে হবে। আগের মতোই চাতাল থেকে এক ধাপ নিচে বসে আছে বিষ্ণুপদ। অন্যমনস্কের মতো সে লক্ষ্য করে নিবারণের পেছন পেছন পিণ্ড নিয়ে চাতালের ওধারে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে অভিজিৎ। ওদের সঙ্গে সুরজিৎ মনোজিতও গেছে। শুধু আত্মীয় দুজন বসে আছে চাতালে। নিবারণের নির্দেশ অনুযায়ী কৃষ্ণচূড়ার তলায় পিণ্ড শুদ্ধ কলাপাতা এক ধারে নামিয়ে রেখে হাত জোর করে দাঁড়ায় অভিজিৎ। তারপর তার সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে থাকে। নম শাণ্ডিল্য গোত্রস্য প্রেতস্য অঘোর চক্রবর্তী দেব শর্মণ্যস্য তৃপ্তার্থং যম দ্বারাবস্থিত নানা দিগদেশীয় ব্যয় সেভ্য এষ বলিন্নময়। মন্ত্রপাঠের পর পিণ্ডটা তুলে কাকের উদ্দেশ্যে নিবেদন করে অভিজিৎ। নম কাকায় কাক পুরুষায় বায়সায় মহাত্মনে। নিবেদন হয়ে গিয়েছিল। নিবারণ বলল, চলো আমরা দূরে গিয়ে দাঁড়াই, নইলে কাক এসে পিণ্ড মুখে দেবে না। ওরা খানিকটা তফাতে যেতেই কোত্থেকে 3-4টি ভূষো রঙের কাক বিদ্যুৎ গতিতে উড়ে এসে পিণ্ড ঠোকরাতে শুরু করে। নিবারণ বলে, কাক ভোজন হয়ে গেছে, এখন চাতালে যে পিণ্ডগুলো রয়েছে সেগুলো জলে দিয়ে আর একবার স্নান করে নিলেই তোমার কাজ শেষ, এসো। নিবারণেরা ফের চাতালে ফিরে আসে। অভিজিৎ চাল কলা এবং তিল মাখা বড় বড় পিণ্ডের দলা ফুল দূর্বা মেষলোম কুশ ইত্যাদি সমস্ত কিছু কলাপাতায় তুলে নিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নেমে যায়। তার 2 ভাই এবং নিবারণও সঙ্গে যায়।
শেষ সিঁড়িতে এসে নিবারণ বলে, পিণ্ডগুলো আস্তে করে জলে নামিয়ে রাখো, ওই যে ওখানে। আঙুল দিয়ে একটা জায়গা দেখিয়ে দেয় সে। পিণ্ডদানের এটাও একটা জরুরি প্রথা। এই ভেবে 6 ইঞ্চি জলের তলায় অতি সন্তর্পণে পিণ্ডগুলো রাখে অভিজিৎ। সে জানে না এর মধ্যে একটু চাতুরি আছে। দূরে ছুঁড়ে দিলে চালের দলা ছত্রাকার হয়ে জলে কাদায় ছড়িয়ে যাবে। 2-4 দানার বেশি কিছুতেই উদ্ধার করা যাবে না, কিন্তু পাড়ের কাছে আলগোছে রেখে দিলে মজা নদীর স্থির জলে সহজেই পিণ্ড ভাঙবে না। পরে বিষ্ণুপদ ওগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে চালগুলো বের করে নিতে পারবে। এরকমই একটা গোপন বোঝাপড়া আছে দুজনের মধ্যে। পিণ্ড নামিয়ে দিয়ে দ্বিতীয়বার স্নান সেরে অভিজিৎ এবং তার ভাইরা আবার ওপরে উঠে আসে। বিষ্ণুপদ একইভাবে ঠায় বসে আছে। নিবারণ অভিজিতের বয়স্ক আত্মীয়দের উদ্দেশ্যে বলে, বৃষ্টির পয়সাটা দিয়ে দিন, বাকি যে ঘি, মধু, কলা, দুধ কাজে লাগলো না সেগুলো ও পাবে। তারপর বিষ্ণুপদর দিকে ফিরে বলে, কিরে তখন থেকেই বসে আছিস দেখছি, উঠে আয়। ঘোরের মধ্যে উঠে আসে বিষ্ণুপদ। অভিজিতের এক আত্মীয় নগদ 25টা টাকা তার হাতে দিয়ে বলে, কি খুশি তো? সামান্য কাজের জন্য এত টাকা আগে আর কখনো পায়নি বিষ্ণুপদ। খুশিতে তার গলে পড়ার কথা, কিন্তু বাবার জন্য ভয়ানক একটা কষ্ট ছাড়া আর কোনো অনুভূতিই তার মধ্যে এখন কাজ করছিল না। শুধু স্বয়ংক্রিয় কোনো নিয়মে সে মাথাটা ডান পাশে হেলিয়ে দেয়। নিবারণ এবার বিষ্ণুপদকে একটু দূরে ডেকে নিয়ে নিচু গলায় বলে, তাড়াতাড়ি নদীতে গিয়ে চালটা তুলে আনিস, নইলে আলগা হয়ে ছড়িয়ে পড়বে, আর ওই সব দুধ, দই, কলাটলা রইল। বলে তাকে পিণ্ডদানের জায়গাটা দেখিয়ে দেয়। ঝাপসা গলায় বিষ্ণুপদ বলে, আচ্ছা। কিছুক্ষণ পর কোষাকুষি, পেতলের প্রদীপ, ঘড়া এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে নিবারণরা ঘাটের ওপাশের কাঁচা রাস্তাটায় চলে যায়। সেখানে যে 4টে সাইকেল রিকশায় করে ওরা এসেছিল সেগুলো দাঁড়িয়ে আছে। রিকশায় উঠতে উঠতে নিবারণ চেঁচিয়ে বলে, যাই রে বৃষ্টে। বিষ্ণুপদ উত্তর দেয় না। রিকশাগুলো আস্তে আস্তে দূরে ফাঁকা কাঁকুড়ে মাঠের দিকে চলে যায়। তারপর কতটা সময় কেটে গেছে বিষ্ণুপদর খেয়াল থাকে না। একসময় সে দেখতে পায় সূর্য পশ্চিম আকাশে আরও হেলে গেছে। ম্যারমেরে রোদের তাপ আরও জুড়িয়ে যাচ্ছে। দূরের ধুধু মাঠে সাইকেল রিকশাগুলো চোখে পড়ে না। নদীর ঘাটে এই মুহূর্তে বিষ্ণুপদ ছাড়া অন্য কেউ নেই। শ্মশানের শকুনগুলো এখন আর ডানা ঝাপটাচ্ছে না বা চিৎকারও করে উঠছে না। বাতাস হঠাৎ পড়ে যাওয়ায় সাঁই সাঁই আওয়াজটাও বন্ধ। নদীর চরে বকগুলোও ওড়াউড়ি করছে না, ডানা মুড়ে চুপচাপ বসে আছে। এই নিস্তব্ধ মনুষ্যহীন চরাচরে বিষ্ণুপদ একেবারে একা। অনেকক্ষণ আচ্ছন্নের মতো চাতালে দাঁড়িয়ে থাকে সে। তারপর প্রায় টলতে টলতে সিঁড়ি ভেঙে নদীতে নেমে যায়। একধারে স্থির স্বচ্ছ জলের তলায় পিণ্ডগুলো এখনো সেইভাবেই পড়ে আছে, আলগা হয়ে ছড়িয়ে পড়েনি। ঝুঁকে সেগুলো তুলতে তুলতে হঠাৎ বিষ্ণুপদ টের পায় বুকের ভেতরটা গুঁড়িয়ে দিয়ে হু হু করে কান্না উঠে আসছে। পিণ্ড হাতে নিয়ে কিছুক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে থাকে বিষ্ণুপদ। তারপর নিজের অজান্তেই কখন যেন কোমর সমান জলে নেমে চালের ডেলাগুলির সামনে বাড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, নমো মধু, নমো মধু, নমো মধু। ভরদ্বাজ গোত্রস্য প্রেতস্য মেঘনাদ দেব শর্মণ্যস্য এতৎ পিণ্ডং পুরকম। মেঘনাদ তার বাবার নাম। মুখস্থ মন্ত্রগুলি আওড়াতে আওড়াতে বিষ্ণুপদ টের পায় তার চোখ ফেটে উষ্ণ জলস্রোত নেমে আসছে। পুরো মন্ত্রপাঠের পর পিণ্ডগুলো অনেক দূরের জলে ছুঁড়ে দেয় সে। তারপর কটা ডুব দিয়ে ক্লান্ত পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে থাকে।
গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে নিজেদের পরিচিত আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হবে আবার অন্য গল্প নিয়ে। আজ এ পর্যন্তই, বিদায়।